যুদ্ধ যখন মুখোমুখি বাস্তবতার, গাজায় আইডিএফ এর সবচেয়ে মর্মান্তিক স্বীকারোক্তি। 7 মাসের আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপে পরিণত গাজা। আর তবু দাঁড়িয়ে আছে তারা। হ্যাঁ, হামাস এখনো পরাজিত নয়। এ এক বিস্ময়, এক স্বীকারোক্তি, এক নতজানু স্বর। ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যেন বিস্ফোরণ ঘটালেন শব্দে। তিনি বললেন, হামাস এখনো নিয়ন্ত্রণে, আমাদের বাহিনী চাপের মুখে, আমাদের সম্পদ সীমিত। এটাই যুদ্ধের সবচেয়ে সাহসী সত্য। এটা শুধু এক সামরিক ঘোষণাই নয়, এ যেন ইসরায়েলি সেনাদের আত্মনাদ। গোপন ব্রিফিংয়ে তিনি বললেন, মন্ত্রিসভার চোখে চোখ রেখে স্বীকার করলেন, আমরা অভ্যন্তরীণভাবে ক্লান্ত, বাহিনীর সংখ্যা কমে যাচ্ছে, রিজার্ভ ইউনিটগুলিতে অংশগ্রহণ নেমে এসেছে মাত্র 60%। এই সেই সেনাবাহিনী যারা নিজেদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর বলে ঘোষণা দিয়েছিল, আজ তারাই বলছে আমরা অভাবের মধ্যে আছি, ট্যাঙ্ক নেই, সাঁজোয়া যান নেই, আরো যুদ্ধ মানে আরো ঝুঁকি, আরো পতন। সেনাবাহিনীতে ছড়িয়ে পড়েছে ক্লান্তি। যুদ্ধ জয় নয়, এখন তারা চায় শান্তি। শত শত সৈন্য এবং সাবেক যোদ্ধা স্বাক্ষর করছেন আবেদনপত্রে, চাইছেন যুদ্ধের রীতি, চাইছেন বন্দি বিনিময়। তাদের মুখে একটাই কথা, জিম্মিদের ফিরিয়ে আনুন। কিন্তু নেতানিয়াহু হুমকি দিচ্ছেন, যারা আবেদন করবে তাদের বরখাস্ত করা হবে। ইসরায়েলি সেনাদের চোখের জলে কি তবে ভিজে যাবে কাঁধের বন্দুক? গাজার বুকে ইসরায়েলি বাহিনীর সামনে এক নতুন প্রতিপক্ষ, হামাস নয়, স্বয়ং বাস্তবতা। ইসরায়েলি সেনাপ্রধান জানিয়েছেন, হামাস এখনো পরাজিত হয়নি, আমাদের সেনাবাহিনী সংখ্যায় বেশি কাজ করছে। এটা এমন এক বক্তব্য যা অনেককে অবাক করে দিয়েছে। নেতানিয়াহুর সেনাবাহিনী কি তাহলে হামাসের কাছে পরাজয় স্বীকার করতে প্রস্তুত? ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, গাজায় হামাস এখনো শক্ত অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, তাদের সেনাবাহিনী চরম চাপে রয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবও দেখা দিচ্ছে। তিনি ইসরায়েলের মন্ত্রিসভাকে জানিয়েছেন, কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরও হামাস এখনো গাজার নিয়ন্ত্রণে। জামির স্বীকার করেছেন, শুধু যুদ্ধের কৌশল দিয়ে গাজায় সব লক্ষ্য পূরণ করা সম্ভব নয়। তাই তিনি বলেছেন, যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। গাজার ভিতরে ইসরায়েল চায় বাফার জোন বিস্তৃত করতে, কিন্তু সেনারা বলছে তা করতে সময় লাগবে, অনেক সময়, যা আজ তাদের পাশে নেই। অথচ অন্যদিকে এক বিস্ময়কর দৃঢ়তায় হামাস এখনো গাজায়। তারা আছে, তারা লড়ছে। 20,000 যোদ্ধা এখনো সক্রিয়। পুরনো কমান্ডাররা এখনো নির্দেশ দিচ্ছেন, চলছে প্রতিরোধ, চলছে প্রতিশোধ। হ্যাঁ, যুদ্ধ এখনো শেষ নয়, গাজা এখনো দমেনি। ধ্বংসের মাঝেও প্রতিরোধের গর্জন। বিজয় দাবি করছে সেই শক্তি যাকে বারবার মুছে ফেলতে চেয়েছে ইসরায়েলিরা। এটাই গাজার গল্প। এটা শুধু গুলির নয়, এটা মনোবলের যুদ্ধ। এখানে ছিন্ন ভিন্ন শহরের ভেতরেও টিকে থাকে আশা। এটাই গাজার যুদ্ধ। এটা কি ইসরায়েলের লজ্জা নয়? এই গল্পের নাম অপরাজেয়। এই কাব্য গাজার, এই কাব্য প্রতিরোধের। কয়েক মাস ধরে চলা টানা বোমা বর্ষণের পর এবার সেই আগুনে জবাব দিল ইয়েমেনের হুথিরা। বলল, মার্কিন বাহিনীর অভিযান সম্পূর্ণ ব্যর্থ, আমরা আরো জোরে ফিরব। এ যেন লাল আগুনে নীল শিখা জ্বালানোর মতো, আগুনে ঘি ঢালার মতোই এবার যুদ্ধ আরো ভয়ঙ্কর হতে চলেছে। হুথি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সির প্রধান নাসরুদ্দিন আমের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র শুধু দাবি করছে, প্রমাণ দেখাতে পারছে না। তারা বলছে যে এই হামলা তাদের কোনো লক্ষ্য পূরণ করেছে, অথচ বাস্তবে বলছে তার উল্টো কথা। নিউজউইককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকা শুধু ব্যর্থ হয়নি, তারা এখন বিশ্বকে দেখাচ্ছে তাদের আকাশে রাজত্ব আর নেই। ট্রাম্পের সামনে চ্যালেঞ্জ। হুথিদের অধ্যত্ব একদিকে যেমন বাইডেন প্রশাসনের মাথা ব্যথা ছিল, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই বড় পরীক্ষা। ট্রাম্প বলেছিলেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে ধ্বংস করবেন। বাস্তবে হুথিরা যেন বলছে, আমরা মরিনি, আমরা আরো ভয়ঙ্কর হয়ে ফিরে এসেছি। লোহিত সাগর ঘিরে যে সামুদ্রিক পথ দিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য চলে, সেখানে হুথিদের হানা রুখতেই এই মার্কিন অভিযান। একই সঙ্গে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলও কাঁপছে। এই অভিযান ইরানের প্রতিনিধিদের দুর্বল করার মার্কিন পরিকল্পনার অংশ। সেই সঙ্গে তেহরানকে স্পষ্ট বার্তা, তাদের পারমাণবিক স্বপ্নকে ধ্বংস করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। হুথিরা জানাচ্ছে, সানা সহ ইয়েমেনের নানা অংশে মার্কিন হামলা হয়েছে ঠিকই, কিন্তু তাদের শক্ত ঘাঁটিগুলো অটুট আছে। আক্রমণ থামেনি, বরং বাড়ছে। পেন্টাগন ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইউএসএস কার্ল ভেনসন নামে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ইয়েমেনের কাছে। কিন্তু হুথিদের মতে দ্বিতীয় রণতরী পাঠানোর মানেই হচ্ছে প্রথমটা ব্যর্থ।
হামলার লক্ষ্য ছিল হুথিদের অস্ত্রের মজুদ এবং কমান্ড সেন্টার। পেন্টাগন দাবি করেছে ডজন খানেক হুথি যোদ্ধা নিহত, কিন্তু হুথিরা বলছে মৃতদের বড় অংশই সাধারণ ইয়েমেনি নাগরিক। মানবিক বিপর্যয় আরও বাড়ছে। CNN জানিয়েছে মার্কিন এই অভিযানে ইতিমধ্যেই প্রায় $1 বিলিয়ন খরচ হয়ে গেছে। হুথিরা এখনো থামেনি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে USS হ্যারি এস ট্রুম্যান এবং ইসরায়েলের ভেতরে একের পর এক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হানার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে তেল আবিব জাফার দিকেও ক্ষেপণাস্ত্র গেছে, যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। গুঞ্জন উঠেছে মার্কিন সাহায্যে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার একটি স্থল অভিযান চালাতে পারে হুথিদের বিরুদ্ধে, কিন্তু তা এখনই নিশ্চিত নয়। অনেকেই বলছেন হুথিদের প্রতিরোধ ক্ষমতা কমেছে, কিন্তু পুরোপুরি ভাঙেনি। নাসরুদ্দিন আমির স্পষ্ট ব্যঙ্গ করে বলেছেন, একটাও ইসরায়েলি জাহাজ নিরাপদে ঢোকাতে পারেনি যুক্তরাষ্ট্র। ড্রোন ভূপাতিত হচ্ছে, হামলা চলছে, লক্ষ লক্ষ ইয়েমেনি মানুষ রাস্তায় নামছে, আরো জোরে প্রতিরোধের ডাক দিচ্ছে। তাহলে এত কিছুর পর আসলে আমেরিকা কি অর্জন করেছে? সবকিছু মিলিয়ে ইয়েমেনে মার্কিন বাহিনী ও হুথিদের লড়াই এখন আরো ভয়াবহ মোড়ে। আকাশে গর্জন থামেনি, মাটিতে হুমকি বাড়ছে, আর হুথিদের কণ্ঠে এখন স্পষ্ট বার্তা, আমরা থামবো না, বরং শেষ হাসিটা আমাদেরই হবে। ইসরায়েলি গণমাধ্যমের চাঞ্চল্যকর এক খবরে উঠে এসেছে এমন এক আশঙ্কাজনক ইঙ্গিত যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিতে পারে। জানানো হয়েছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে ইসরায়েলের সেনাবাহিনীর হামলার জন্য তৈরি হচ্ছে, আর সেই হামলা নেমে আসতে পারে সরাসরি ইরানের ওপর। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার ভরসা এখন নরম মাটিতে দাঁড়ানো একটি কাচের ঘর। একটি ছোট ধাক্কাই সবকিছু ধূলিস্যাৎ করে দিতে পারে। সেই ধসের প্রস্তুতি হিসেবেই ইসরায়েল ইতিমধ্যে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র মজুত করছে। এই অস্ত্র সম্ভার যা গাজায় নয় বরং ভবিষ্যতের এক ভয়ঙ্কর ইরান অভিযানকে সামনে রেখে সংগৃহীত। আছে বাংকার, বাস্টার বোমা, 1 থেকে 1.5 টন ওজনের ভারী গোলা বারুদ এবং আধুনিক আমেরিকান প্রযুক্তিতে তৈরি বিপুল সামরিক সরঞ্জাম। এই অস্ত্র আসছে আকাশপথে, আসছে সমুদ্রপথে। হারকিউলিস কার্গো বিমান আমেরিকার সামরিক স্টক থেকে পাঠানো ডজন ডজন চালান নামছে নেগেভের ভিটামিন বিমান ঘাঁটিতে ও বেন গুরিয়ন বিমানবন্দরে। JDAM কিট, যা সাধারণ বোমাকে প্রিসিশন গাইডেড অস্ত্রে রূপান্তর করে, সেই সরঞ্জামও এসেছে এই চালানের মধ্যে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যেন এক অদৃশ্য ঘড়ির কাঁটা ধরে এগিয়ে চলেছে, দিচ্ছে বিমান বাহিনীর মজুদ পূরণের নির্দেশ। আরও যা এসেছে ফ্লোয়ার সিস্টেম, বিমানকে শত্রু তাপ সন্ধানী ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত প্রতিরক্ষামূলক ব্যবস্থা, এবং থার্ড ব্যাটারি, যা মাত্র কয়েকদিন আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছিল। অবশ্য ইসরায়েল সরকার এই অস্ত্র স্থানান্তরের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, কিন্তু মারিব বলছে এটি কেবল গাজা যুদ্ধের প্রেক্ষাপটে নয় বরং একটি গভীরতর সংকেত। তেহরানের বিরুদ্ধে একটি সম্ভাব্য সামরিক অভিযান কল্পনা করা হচ্ছে। যদি কূটনৈতিক চেষ্টাগুলো ব্যর্থ হয়, এই পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি প্রবলভাবে আক্রমণ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইকফকে, যিনি সাম্প্রতিক আলোচনার পরে দিয়েছেন পরস্পর বিরোধী ও অগঠনমূলক বক্তব্য। আরাঘচি স্পষ্ট বলেছেন, এই ধরনের বক্তব্য আলোচনার সহায়ক নয়। তিনি সতর্ক করে বলেছেন, তারা যদি প্রকৃত অবস্থান নিয়ে আসে তাহলে হয়তো সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু যদি এমন বিভ্রান্তিকর বার্তা দিতে থাকে তাহলে কাজটা অসম্ভব হয়ে যাবে। তিনি আরো বলেন, আলোচনা চলতে পারে কেবল পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। এই উত্তেজনার মাঝেই তেহরান ও ওয়াশিংটন গত শনিবার প্রথম দফার পরোক্ষ আলোচনা করেছে ওমানে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরাঘচি এবং উইটকফ। এই আলোচনার মধ্যস্থতায় ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদলার বুসাইদি, এবং জানা গেছে আগামী 19 এপ্রিল হবে দ্বিতীয় দফা বৈঠক। তবে প্রশ্ন রয়ে যায়, এই আলোচনা কি যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি বাংকার বাস্টার নামক বোমাগুলো সত্যি নামবে পারস্যের প্রাচীন ভূমি তেহরানের আকাশে? জবাব এখনো বাতাসে ভাসছে, কিন্তু গোপন ঘরে ম্যাপের ওপর হয়তো দাগ কাটা শুরু হয়ে গেছে।
ট্রাম্পকে বোমা ফেলবেন নাকি জেগে উঠবে এক নতুন পারমাণবিক শক্তি? এক উত্তাল প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর নির্দেশ দেবেন? শুনতে ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু ঘটনাগুলো বলছে এই প্রশ্ন এখন শুধু কল্পনা নয়, বাস্তবতার খুব কাছাকাছি। দুটি বড় ঘটনা এই প্রশ্নের উত্তর গড়ে তুলতে পারে। প্রথমত, এই শনিবার দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা বসতে চলেছে। যদি এই আলোচনায় চূড়ান্ত ব্যর্থতা আসে, তবে কূটনীতির সুতো ছিঁড়ে যেতে পারে খুব দ্রুত। দ্বিতীয়ত, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান তেহরান যাচ্ছেন। এই সফর যদি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক উদ্দেশ্য সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হয়, তবে চাপের পর্বত আরও উঁচু হবে। এখান থেকেই গল্পটা মোড় নেয় আরেকটি ঝড়ো দিকের দিকে। স্টিভ উইটকফ, ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ দূত, একটি বার্তা দিচ্ছেন বারবার, ইরানের সাথে যে কোনো চুক্তিতে থাকতে হবে কঠোর পর্যবেক্ষণ ও যাচাইয়ের নিয়ম। ইউরেনিয়াম কতটা সমৃদ্ধ হচ্ছে সেটা দেখতে হবে, অস্ত্র তৈরির চেষ্টা হলে ধরতে হবে, কিন্তু ইরান এখানে সরলভাবে বসে নেই। আইআরজিসির এক মুখপাত্র ঘোষণা দিয়েছেন, ইরানের সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা কাঠামো নিয়ে কোনো আলোচনা হবে না। একেবারে লাল রেখা টেনে দিয়েছে তেহরান। কূটনীতি আজ ঝুলছে এক সূক্ষ্ম সুতোয়, তৈরি করছে সংঘর্ষের মঞ্চ। তাহলে কি ট্রাম্প বোমা ফেলবেন ইরানের পারমাণবিক স্থাপনায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মতে, তেহরান চাইলে খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরি করতে পারে। অর্থাৎ ইরান এখন এক বিপজ্জনক সীমার কাছাকাছি পৌঁছে গেছে। উইটকফ ফক্স নিউজকে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য ৩.৬৭% ইউরেনিয়ামই যথেষ্ট, যেটা নির্ধারণ করা হয়েছিল ২০১৫ সালের ঐতিহাসিক চুক্তিতে। কিন্তু ট্রাম্প নিজেই ২০১৮ সালে সেই চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন। ইরান এখন আর ৩.৬৭% নেই, তারা ৭% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, মাত্র ৩০% দূরে অস্ত্র গ্রেড উপাদান থেকে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে, ইরানের হাতে ২৭৫ কেজির মতো ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, একটি বিপজ্জনক ভান্ডার। মার্কিন কর্মকর্তারা সতর্ক করছেন, রাজনৈতিক সিদ্ধান্ত এলেই মাত্র ৭ থেকে ১০ দিনের মধ্যে এই মজুদকে ৯০%-এর অস্ত্র গ্রেডে রূপান্তর করা সম্ভব। আর একটা কার্যকর বোমা তৈরি হতে পারে ১২ থেকে ১৮ মাসে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন ৬ মাস বা তারও কম সময়ে ইরান একটি বেসিক পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে, যদি তাদের বৈজ্ঞানিক টিম এখনই কাজে নামে। আর গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই টিমগুলো প্রস্তুতি আছে। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইরান ইতিমধ্যেই সবকিছু প্রস্তুত রেখেছে, শুধু প্রয়োজন সর্বোচ্চ নেতার একটি সবুজ সংকেত। এখন প্রশ্ন দাঁড়ায়, ট্রাম্প যদি হামলা করতে চান, তাহলে টার্গেট কি হবে? স্ক্রিনে যে মানচিত্রতে দেখা যাচ্ছে, ইরানের নানান জায়গায় ছড়িয়ে আছে পরমাণু স্থাপনাগুলো। উইটকফ অবশ্য বলছেন, তিনি পুরো অবকাঠামো ধ্বংস চান না, বরং চান যাচাই, তদারকি ও সতর্ক পর্যবেক্ষণ। তার মতে, পারমাণবিক অস্ত্র বানানো শুধু ইউরেনিয়াম নয়, এতে রয়েছে ওয়ারহেড ডিজাইন, ডেলিভারি সিস্টেম আর বিস্ফোরণ ঘটানোর জন্য নির্দিষ্ট ট্রিগার মেকানিজম। এই মন্তব্যগুলো তিনি করেছেন মাত্র কয়েকদিন আগে, যখন তিনি ওমানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়েছিলেন। উভয় পক্ষই বলেছে আলোচনা ছিল গঠনমূলক। ইরান বলেছে আলোচনা ভালো হয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তারা যেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বললেন, আমি এই সমস্যার সমাধান করব, এটা সহজ। আমি চাই ওরা ধনী শক্তিশালী দেশ হোক, কিন্তু একটা শর্ত, ওদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। যদি খুব কঠোর কিছু করতে হয়, তাও করব। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে চিকিৎসা ও জ্বালানি চাহিদার জন্য, অস্ত্রের জন্য নয়। তাদের দাবি যে নিষেধাজ্ঞাগুলো বছরের পর বছর ইরানিদের শাস্তি দিয়েছে, সেগুলো তুলে নেওয়া হোক। এটাই তাদের মূল শর্ত। মাস্কাটে আলোচনায় তারা তা স্পষ্ট করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও বলছে, তাদের ক্ষেপণাস্ত্র বা আঞ্চলিক শক্তি নিয়ে কোনো আলোচনা চলবে না। তাদের লাল রেখা স্পষ্ট, আর প্রতিটি বৈঠকের সঙ্গে সঙ্গে এই রেখাগুলো হয়ে উঠছে আরো কঠিন, আরো অদম্য।
শুরু হলো ইতিহাসের আরেকটি অধ্যায়। উত্তপ্ত আলোচনার ছায়ায় দাঁড়িয়ে শত্রুতা, কূটনীতি আর বিশ্বাসঘাতকতার এক জ্বলন্ত মঞ্চে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। এক পাশে তেহরানের শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকা সাহস, অন্য পাশে ওয়াশিংটনের অসহিঞ্জু কৌশল। প্রশ্ন উঠেছে, এ কি আলোচনার নামে আত্মসমর্পণের ফাঁদ, নাকি শক্তির এক সূক্ষ্ম প্রদর্শনী? আলোচনার প্রথম রাউন্ডের চমকপ্রদ অভ্যন্তরীণ বিবরণী সামনে এলো। যুক্তরাষ্ট্র চায় ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলুক তৃতীয় কোনো দেশে, আর সেই দেশটি হতে পারে রাশিয়া, তেহরানের এক বিশ্বস্ত মিত্র। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি রাজি হবে? তাই এখন প্রশ্ন উঠেছে, দ্বিতীয় রাউন্ডেই কি ভেঙে পড়বে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক আলোচনা? আগামী 19 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরু হওয়ার আগেই বড় ধরনের একটা বাধা সামনে আসতে পারে। পরোক্ষভাবে যেহেতু এই আলোচনা চলছে, তাই শুরু থেকেই ধারণা করা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দাবির বিরোধিতা করবে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিক। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই তৃতীয় দেশটি হতে পারে রাশিয়া। ধারণা করা হচ্ছে ইরান দ্বিধাহীনভাবে এর বিরোধিতা করবে। এই চাহিদা গ্রহণ মানে শুধু ইউরেনিয়াম নয়, আত্মমর্যাদাও তুলে দেওয়া। এবার আলোচনা দ্বিতীয় দফায় পা রাখতে যাচ্ছে। তারিখ 19 এপ্রিল, কিন্তু সেখানে যে মহা বাধা অপেক্ষা করছে তার আভাস মিলেছে আগেই। পরোক্ষ আলোচনার ঠিক আগে উত্তেজনা ছুঁয়েছে চূড়ায়। যুক্তরাষ্ট্র নিজের পুরনো খোলসে ফিরে গেছে, চায় ইরান তার শক্তির শিরা কেটে রাখুক, চায় মজুদ ইউরেনিয়াম চলে যাক দেশের বাইরে, এমনকি রাশিয়ায়। এ যেন বাক্যে তার নখ দাঁত তুলে দিতে বলা। এই দাবি এসেছে ওমানের আলোচনায়, যেখানে মুখোমুখি হয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের জবাব ছিল সরাসরি, ইউরেনিয়াম থাকবে দেশের ভেতরে, IAEA এর কঠোর তত্ত্বাবধানে। আবার ভিত্তি থেকে পথ চলা, এটাই কি চায় ওয়াশিংটন? ইরান ভীত, আস্থা হারিয়েছে। ভবিষ্যতের শঙ্কা আজকের সিদ্ধান্তকে কঠিন করে তুলেছে। হয়তো আবার একদিন যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে, যেমনটি করেছিল ট্রাম্প 2018 সালে, ভেঙে দিয়েছিল 2015 বারাক ওবামার সৌহার্দ্যের সেতু। এবার তেহরান আলোচনা এসেছে, শুধু আলোচনার জন্য নয়, বরং হুমকি মাথায় নিয়ে। সামরিক হামলার আশঙ্কায় নিষেধাজ্ঞার ঘেরাটোপে তাদের চাওয়া স্পষ্ট, বিনিয়োগ চাই, স্বস্তি চাই, একটা নিঃশ্বাস ফেলার মতো অর্থনীতি চাই। তেহরান ইতোমধ্যেই খুঁজছে সম্ভাব্য বিনিয়োগকারী, কারণ সময়ের চাকা আর ঘুরছে না আগের মতো। এদিকে ট্রাম্প তিনি এড়িয়ে যাচ্ছেন আঞ্চলিক অস্থিতিশীলতার প্রসঙ্গ, যা ইসরায়েলকে করেছে চঞ্চল, আর ওয়াশিংটনের ইরান বিরোধীদের করেছে ব্যাকুল। এক কূটনৈতিক দাবার ঘুঁটি, পিছন থেকে টানছে ইতিহাস, সামনে ছুটে চলছে অজানা ভবিষ্যৎ। তেহরানের বুকে গর্বে টান টান, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ শঙ্কায় চল চলে। এ লড়াই শুধু ইউরেনিয়ামের নয়, এ লড়াই মর্যাদার, এ লড়াই অস্তিত্বের। মধ্যপ্রাচ্যের বুকে রচিত হচ্ছে নতুন এক কাব্য, যেখানে কলম নয়, ভাষা নয়, বরং ইতিহাস লিখছে শক্তি, ঐক্য আর প্রতিরোধের অমোঘ ছন্দে। আর এই কাব্যের দুই মহান কবি ইরান ও তুরস্ক, এক সময় দূরত্ব পেরিয়ে তারা আজ দাঁড়িয়েছে পাশাপাশি, কাঁধে কাঁধ রেখে। কারণ এই পৃথিবীর অন্য প্রান্তে যারা আগুন ছড়ায়, এবার তাদের জন্য অপেক্ষা করছে দুইটি পর্বতের সম্মিলিত বজ্রপাত। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের জবাব দিতে একসাথে এগিয়ে এসেছে মুসলিম বিশ্বের দুই প্রাচীনতম এবং প্রবল শক্তি। ইরান এক অবিচল প্রতিরোধের প্রতীক, যা শিরায় রক্তের মতো বয়ে চলে সংগ্রামের ইতিহাস। তুরস্ক প্রযুক্তির হিমালয় হয়ে ওঠা এক দেশ, যার ড্রোন আজ আকাশ ছুঁয়ে পৃথিবীর ভয় দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঐক্য, এই প্রতিরোধের জোট কেবল একটি কূটনৈতিক আলাপ নয়, এটি একটি ভূমিকম্প, যার কম্পন বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। গাজায় যেখানে আগুনে পোড়ানো হচ্ছে মানবতা, আর ইসরায়েলি আগ্রাসনে ছিন্ন ভিন্ন হচ্ছে শান্তি, সেই প্রেক্ষাপটে ইরান তুরস্ক সম্পর্ক পৌঁছে গেছে নতুন এক মাত্রায়। তুরস্কের ঐতিহ্যগত সহানুভূতি, ফিলিস্তিনের পাশে দাঁড়াবার দৃঢ়তা, আর ইরানের প্রতিরোধের অটল শপথ, এই দুই তরঙ্গে একত্রিত হয়েছে সমুদ্রের মতো বিশাল এক ঢেউ। আর এই ঢেউয়ের পেছনে রয়েছে তুরস্কের সামরিক শক্তি।
বাইরাক্তার ড্রোন আকাশে নিঃশব্দ ঘাতক, টাইফুন ক্ষেপণাস্ত্র বজ্রের মতো ছুটে চলা শত্রুর বুকে, আধমাকা ক্রুজ মিসাইল নিশানায় ধ্বংস, হিসার এয়ার ডিফেন্স সিস্টেম আকাশকে ঢেকে রাখা এক অদৃশ্য ঢাল। অন্যদিকে বিশ্ব চেনে ইরানকে, যে কখনো নত হয়নি, কখনো থামেনি। পারমাণবিক চাপে নিষেধাজ্ঞার বেড়া জালে, হত্যার হুমকিতে তেহরান বারবার জেগে উঠেছে, আবার দাঁড়িয়েছে। এখন গাজা সংকট আর আমেরিকার চাপের উত্তরে ওমানে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চ পর্যায়ের আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও আলোচনা সেরেছেন। ইরান এই আলোচনায় তুরস্কের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে এবং জানানো হয়েছে তুরস্ক এই সংলাপে পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজের দেশে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থেকেও গাজা ইস্যুতে দেখিয়েছেন দুরন্ত দৃঢ়তা। তিনি ঘোষণা করেছেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে তুরস্ক কখনোই পিছু হটবে না। তিনি প্রস্তুত গাজা পুনর্গঠনের নেতৃত্ব দিতে, প্রস্তুত সেই দরজা খুলে দিতে যার ওপারে অপেক্ষা করছে নতুন এক ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, এই তুর্কি ফার্সি মৈত্রী হতে চলেছে মুসলিম বিশ্বের একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। এটি এমন একটি বলয় তৈরি করেছে যেখানে ইসরায়েলে আমেরিকার দম্ভ আর আধিপত্য ঠুনকো হয়ে পড়বে। এরদোয়ান শীঘ্রই তেহরান সফরে যাচ্ছেন। সে সফর হবে প্রতীকী নয়, প্রতিজ্ঞার মতো দৃঢ়। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনার মাত্র কয়েকদিন পর হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠল আকাশ। আন্তর্জাতিক কূটনীতি যখন পরমাণু আলোচনার দ্বিতীয় দফার অপেক্ষায়, তখন আকাশে ভেসে উঠেছে যুদ্ধের ছায়া। প্রশ্ন উঠেছে, আলোচনার আড়ালে কি যুক্তরাষ্ট্র পিছু হটাতে চাইছে ইরানকে? স্টিলথ বোমারু বিমান, ইরানের আকাশসীমার দিকে আমেরিকার তীব্র গতি। প্রতিবেদন বলছে, মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 স্টিলথ বোমারু বিমান ইরানের আকাশসীমার দিকে এগিয়ে যায়। এই বিমানগুলোর উপস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। হঠাৎই ইরান সেনাবাহিনীর তরফ থেকে আসে সরাসরি সতর্কবার্তা, এক পা এগোলে প্রতিরোধ হবে সর্বশক্তিতে। আর সেই সতর্কতার পরপরই মার্কিন যুদ্ধ বিমানগুলো ঘুরে দাঁড়ায়, ফিরে যেতে বাধ্য হয়। কূটনৈতিক আলোচনার মঞ্চে গুজবের ঝড়, সংঘর্ষ কি আসন্ন? এই ঘটনার ঠিক আগে ওমানের মাটিতে প্রথম দফার মার্কিন ইরান পরমাণু আলোচনা শেষ হয়। সামনে 19 এপ্রিল শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা। অথচ ঠিক এই সময়ে ছড়িয়ে পড়েছে গুজব, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষে। অনেকে বলছেন, আলোচনা একদিকে আর অন্যদিকে সামরিক চাপে ইরানকে দমিয়ে রাখতে চাইছে আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন মুখোমুখি সংঘর্ষের বিবরণ। যদিও সেগুলোর সত্যতা এখনো যাচাই হয়নি, তবে সময়টি যথেষ্ট অস্বস্তিকর। আলোচনার ঠিক আগে এমন উত্তেজনা কাকতালীয় নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2025 সালের মার্চে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। এই বিমানগুলো শুধু পারমাণবিক অস্ত্রই নয়, পৃথিবীর সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমাও বহনে সক্ষম। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেই এই মোতায়েন ঘটেছে। তবে আন্তর্জাতিক মহলের চোখ বলছে, এই পদক্ষেপ শুধু ইয়েমেন নয়, ইরানকে ঘিরেই বড় কিছু ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন স্পষ্ট হুমকি দিয়েছে, ইরান যদি 60 দিনের মধ্যে পরমাণু চুক্তিতে না আসে, তাহলে সামরিক ব্যবস্থা হবে চূড়ান্ত। 19 এপ্রিল দ্বিতীয় দফার আলোচনা। এর আগে ওমানে প্রথম রাউন্ড হয়েছিল যথেষ্ট গোপনে। কিন্তু আলোচনার আসার পাশাপাশি যে প্রশ্নটা বড় হয়ে উঠেছে, এটা কি সত্যি শান্তির রাস্তা নাকি কৌশলের অংশ? যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইঙ্গিত স্পষ্ট। আলোচনার টেবিলে হাত মিলিয়ে আকাশে স্টিলথ ছায়া ছড়িয়ে ইরানকে বার্তা দেয়া, সময়ে ফিরলে ভালো, না হলে আঘাত আসবেই। শেষ কথায় হুঙ্কার, শান্তি আর যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব। এখন চোখ সবার 19 এপ্রিলের দিকে। এটাই এখন মধ্যপ্রাচ্যের মঞ্চে সবচেয়ে বড় নাটক। সামনে আলোচনার টেবিল, কিন্তু আকাশে ঘুরছে যুদ্ধ বিমান। আলোচনার আড়ালে কি আসছে বড় ধাক্কা? উত্তরের অপেক্ষায় বিশ্ব।
ইরান এক অতীতের ঘোর অন্ধকার থেকে উঠে এসে আজ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জ জানিয়ে ইতিহাসের পাতায় রেখেছে এক অপ্রতিরোধ্য ছাপ। 180টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি যেন ছিল এক একটি আঘাত, ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। সাইরেনের আওয়াজে পুরো দেশ যেন এক বিশাল আতঙ্কে দোলে। সারা দেশের মধ্যে শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। তবুও আয়রন ডোমের পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই ঠেকাতে পারেনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে। আর সেই ক্ষেপণাস্ত্রগুলো যেন ইসরায়েলের ভূখণ্ডে বিশ্রাম নিচ্ছে, সেখানে গর্ত সৃষ্টি করে, যেমন এক দুর্দান্ত হালকা ঝড়ের মতো। এই দৃশ্য দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে পড়ে। এমন একদিন, যে দিনটি ইসরায়েল আগে কখনো অনুভব করেনি। 180টি ক্ষেপণাস্ত্র যে দেশের বুকে এভাবে আঘাত হানবে, সেটা সারা পৃথিবীর কাছে এক বিস্ময়। অক্টোবরে ইসরায়েলের আক্রমণের পর ইরান প্রস্তুতি নিয়েছিল পাল্টা আক্রমণে, কিন্তু ইরানের ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রতিশোধ ছিল সামান্যই। এমনকি সমর বিশেষজ্ঞরা হতভম্ব হয়ে যায়। তাদের ধারণা ছিল ইসরায়েল সহজেই ইরানকে ধ্বংস করে ফেলবে, কিন্তু সেই ভাবনা ছিঁড়ে গেছে। ইসরায়েল আসলে একদিকে খামেনির সঙ্গে বিরোধ চায়নি, কারণ গোয়েন্দাদের কাছে খবর ছিল ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম, যে ডিম ফাটলে ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল। এখন শোনা যাচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি আরো ভয়ঙ্কর করে রেখেছে। একটি ইঙ্গিত এবং ইসরায়েলকে এক ভয়ঙ্কর হামলার মুখোমুখি করতে এক মুহূর্তও সময় নেবে না ইরান। সবাই জানে হামাস এবং হুথিরা ইরানের প্রতিরোধের অক্ষের অংশ। ইরানের কথার বাইরে যেন তারা এক পাও ফেলে না। ইরানের শেখানো বিদ্যা কাজে লাগিয়ে তারাও বোকা বানিয়ে যাচ্ছে ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে। ইসরায়েলের সাইরেন আবারও বাজছে, আবারও আতঙ্কের ঢেউ ছড়িয়ে যাচ্ছে। এই শোরগোলের মধ্যে বিশ্বের প্রতিটি কোণে বিশ্লেষকরা বলছেন, হয়তো সেই দিন এসে গেছে যখন আরেকটি ভয়াবহ সাইরেন বেজে উঠবে। খামেনি তার হুঙ্কার দিয়ে জানান দিলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে ইরানকে হুমকির ভাষায় কথা বলা তাদের জন্য আর কোনো ফল এনে দেবে না। তাদেরকে এখনই বোঝাতে হবে যে ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করলে তারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এমন শক্তিশালী, এমন সোজাসাপটা ভাষায় ইরান জানিয়েছে তাদের অবস্থান, যে কেউ আর কোনো সন্দেহই রাখতে পারেনি। গুঞ্জন রয়েছে ইরানের পাহাড়ি অঞ্চলের নিচে রয়েছে এক রহস্যময় জগৎ। এই জায়গাগুলোতে অস্ত্রের মজুদ এমনভাবে রাখা হয়েছে যে সেটি কল্পনাও করা অসম্ভব। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ইরান একেবারে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারগোড়ায়। এই সময় ইরান জানে কিছু মাসের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষমতা অর্জন করতে পারবে, এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এটি ভালো করেই জানে। এই পরিস্থিতিতে ট্রাম্প নরম গলা আলোচনা প্রস্তাব দিল, তবে ইরান সেই প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করে বলেছে, অথবা যা খুশি করো, আমরা আর কোনো আলোচনায় বসবো না। এদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং বলেছে ইরানের নিজেদের রক্ষার পূর্ণ অধিকার আছে। এর মানে হলো এই পরিস্থিতিতে তারা ইরানকে সমর্থন দিচ্ছে। এর সাথে চীন ও রাশিয়ায় এসে ইরানের সীমানায় মহা সমারোহে মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিশ্ব পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে উঠেছে এবং খেলা একেবারে জমে গেছে। বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও ভয়ঙ্কর সাইরেনের আওয়াজ শোনা যেতে পারে। মধ্যপ্রাচ্যের প্রতাপশালী দেশ ইরানের দিকে যুদ্ধের ছায়ায় মোড়ানো উত্তপ্ত আকাশের নিচে, যেখানে সামরিক কৌশল ও ক্ষমতার লড়াই নিরন্তর, সেখানে ইরান এবার আরও একবার তার শক্তির জানান দিল। ভূগর্ভে লুকিয়ে থাকা এক বিশাল সামরিক নগরী, যার প্রতিটি সুড়ঙ্গ এক একটি রহস্যের চাবিকাঠি, তার দ্বার এবার উন্মোচিত হয়েছে বিশ্বের সামনে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এক মনোমুগ্ধকর ভিডিও প্রকাশ করেছে, এক দীর্ঘ সংকীর্ণ সুড়ঙ্গ, যার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে অজস্র যুদ্ধাস্ত্র, প্রস্তুত আঘাত হানতে। এই সুড়ঙ্গের অন্ধকারকে চিরে দুই সামরিক নেতা এগিয়ে চলেছেন দৃপ্ত পায়ে, যেন যুগের প্রহরী। এরা আর কেউ নন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি এবং IRGC এরোস্পেস ফোর্সের কমান্ডার আহমেদ আলী হাজিজাদে, দুই মহিরুহ যারা ইরানের অস্ত্র কর্মসূচির কর্তা। তাদের চোখে যেন লেখা, যুদ্ধ আসুক, আমরা প্রস্তুত। যেখানে লুকিয়ে আছে ইরানের সামরিক মহিমার সব চিহ্ন, কিবের, শেহিন, GHS, সেজিল, হার, আর রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, যে অস্ত্র ইরান ব্যবহার করেছিল গত বছর ইসরায়েলের বিরুদ্ধে হামলায়। প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি বজ্র কঠিন সংকল্প, প্রতিটি রকেট যেন রণহুঙ্কার। কিন্তু
কিন্তু যুদ্ধে শুধু শক্তি দেখালেই হয় না, হতে হয় বুদ্ধিমান। আর সেখানেই ফুটে উঠেছে এক অপ্রত্যাশিত মোড়। ভিডিওতে দেখা যাচ্ছে এই সুড়ঙ্গের অস্ত্রাগারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্ন উঠেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বিস্ফোরণ প্রতিরোধী দরজা কিংবা আলাদা আলাদা কামরার অভাবের ফলে এই অস্ত্র ভাণ্ডার এক বিশাল মৃত্যুকূপে পরিণত হতে পারে। যদি একটি মাত্র ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় তবে একে একে পুরো স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এই গোপন ক্ষেপণাস্ত্র শহর কি শক্তির প্রতীক নাকি দুর্বলতার ইঙ্গিত? এরই মধ্যে আকাশে মেঘ ঘনিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে আসতে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। এখন ট্রাম্প শুধু হুঁশিয়ারি দিয়েই থামছেন না, ইয়েমেনি বিদ্রোহীদের সমর্থনের অভিযোগে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন আরও কঠোর ব্যবস্থা নেওয়ার। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি বৃদ্ধি করছে পশ্চিম এশিয়ায়। ইউএসএস কার্ল ভিনসন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে, যোগ দিয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে। F-35 যুদ্ধ বিমান হিল এয়ারফোর্স বেস থেকে পাঠানো হয়েছে এই অঞ্চলে। ভারত মহাসাগরের কৌশলগত অবস্থানে থাকা ব্রিটিশ দ্বীপ ডিওগো গার্সিয়ান মোতায়েন হয়েছে স্টেলথ বোমারু বিমান। লোহিত সাগরের গর্জন, ইয়েমেনের বিস্ফোরণ, ইতিহাসের মঞ্চে আরেকটি নাটকীয় রাত। সূর্য অস্ত যাচ্ছে, আকাশের লালাভ আভা ছড়িয়ে পড়ছে, আর সেই আভা যেন প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠছে যুদ্ধের ময়দানে। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী আবারও সামনে এসে দাঁড়িয়েছে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে। ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হচ্ছে যেন আগুনের কালিতে। বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার কুণ্ডলী এবং সংঘর্ষের প্রতিধ্বনি। ইয়েমেনি যোদ্ধারা দাবি করেছে একটি নয়, দুটি নয়, বরং একের পর এক তীব্র আক্রমণ। টার্গেট ইসরায়েলের সামরিক স্থাপনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব তাদের দৈত্যাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমরা থামব না, আমরা পিছু হটব না, আমাদের প্রতিরোধ চলবে। তাদের বিবৃতি জানাচ্ছে আক্রমণ স্থায়ী ছিল ঘন্টার পর ঘন্টা। রাতের আঁধারে চালানো হামলায় জাফা, তেল আবিবের আইডিএফ ঘাঁটিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল ড্রোন। আকাশ জুড়ে নেমে এসেছিল যেন ইস্পাতের পাখি, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো সাইরেন বাজেনি। শত্রুর চোখ ফাঁকি দিয়ে তারা আঘাত হেনেছে যেন এক অতর্কিত বজ্রপাত। তবে ইয়েমেনি বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে, আমাদের মিশন সফল হয়েছে, আমাদের প্রতিরোধ সফল হয়েছে। ইসরায়েলের জন্য রক্তচাপ বাড়ানো আরেকটি খবর। ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে লোহিত সাগরে ইসরায়েলগামী কোনো জাহাজ চলাচল করতে পারবে না। 2023 সালের নভেম্বর থেকে একের পর এক হামলায় কেঁপে উঠেছে এই জলপথ। আজও সে হামলা থেমে নেই। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই, ইয়েমেনকে টার্গেট করে চলেছে তারা। যুদ্ধ আরও তীব্র হতে চলেছে। তবে ইয়েমেনি যোদ্ধারা পিছু হটেনি, তাদের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এখন আর লোহিত সাগরে নিরাপদ নয়। আমরা আঘাত হানব, আমরা থামব না, এটাই তাদের বার্তা। ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বাহিনী এবং নৌবাহিনী 3 দিক থেকে যৌথ হামলা। তাদের চোখ এখন ইউএসএস হ্যারি ট্রুম্যানের দিকে। আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে ইয়েমেনি যোদ্ধারা একটি বড় সামরিক অভিযান চালিয়েছে। ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে লোহিত সাগরে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে। তাদের প্রধান লক্ষ্য ছিল মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান, যেখান থেকে ইয়েমেনের ওপর আগ্রাসন চালানো হচ্ছে। এই যুদ্ধ কয়েক ঘন্টা ধরে চলেছে এবং ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা এখনও আগ্রাসনের মোকাবিলা করছে। ইয়েমেনের সামরিক বাহিনী বলছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং যুদ্ধ চলতে থাকবে। তাদের ঘোষণা অনুযায়ী ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার উপর অবরোধ তুলে নেওয়া হয় ততক্ষণ তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। ইয়েমেনি বিদ্রোহীরা সমস্ত মুসলিম জাতির প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা গাজায় চলমান গণহত্যা বন্ধে সক্রিয় ভূমিকা নেয়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি কেন? কোথায় রয়েছে এসব ঘাঁটি?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, আমি চাই না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক, তারা যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত না করে ও কোনো চুক্তিতে না আসে তাহলে আমরা ইরানে বোমা ফেলব, এমনভাবে ফেলব যা তারা জীবনে দেখেনি। এই হুমকির মধ্যে শনিবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বসেছেন আলোচনায়। মূল আলোচ্য বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে, যদিও ইরান দাবি করেছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে অন্যান্য 10টি দেশের মতোই পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, এমনকি স্পষ্টভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না, যদিও এই দেশগুলোর ভেতরেই বহু মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি কোথায় কোথায়? গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে, যার নাম আল উদেইদ বিমান ঘাঁটি। এটি প্রতিষ্ঠিত হয় 1996 সালে এবং সেখানে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতেও রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এই ঘাঁটিগুলোতে সাধারণ সময়েও প্রায় 30,000 মার্কিন সেনা মোতায়েন থাকেন। তবে যখন বড় কোনো সামরিক অভিযান হয় তখন সেনা সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। যেমন 2001 সালে আফগানিস্তানে হামলার সময় এবং 2003 সালে ইরাক আক্রমণের সময় এসব ঘাঁটিতে সেনা সংখ্যা 1 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছিল 1,60,000-এ। এই দেশগুলো ছাড়াও সিরিয়াতে মার্কিন সেনাদের ছোট ছোট ঘাঁটি রয়েছে। প্রায় 2000 সেনা সেখানে মোতায়েন, যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করেন। ইরাকেও প্রায় 2500 মার্কিন সেনা রয়েছে। তাদের একটি বড় অংশ অবস্থান করছেন বাগদাদের 3য় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেইজে। ট্রাম্পের আমলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি। পেন্টাগনের তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। 2025 সালের মার্চ মাসে ভারত মহাসাগরের দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। যদি উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেয় তাহলে এখান থেকে সরাসরি ইরানে হামলা চালানো সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, আমরা যে ডিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান পাঠিয়েছি এর অর্থ কী তা নির্ভর করছে ইরানের আচরণের ওপর। এছাড়া পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিয়েগো গার্সিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সেখানে প্রয়োজনীয় যুদ্ধ বিমানও পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোর সঙ্গে যুক্ত রয়েছে 2টি বিশাল উড়োজাহাজবাহী রণতরী, যেগুলোর প্রতিটিতে কয়েক হাজার সেনা এবং বিপুল সংখ্যক যুদ্ধবিমান থাকে। কেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন রেখেছে? যুক্তরাষ্ট্র সরাসরি কোনো একটি নির্দিষ্ট কারণে এই সেনা মোতায়েন রাখেনি, বরং বিভিন্ন পরিস্থিতি ও লক্ষ্য মাথায় রেখে এই ব্যবস্থা রাখা হয়েছে। ইরাকের মতো দেশে যুক্তরাষ্ট্র সেনারা IS ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছেন, তবে ইরানের মদতপুষ্ট যোদ্ধারা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালায়, ফলে মার্কিন সেনারা পাল্টা প্রতিক্রিয়া জানান। জর্ডানে অবস্থান করছেন কয়েকশো মার্কিন প্রশিক্ষক, যারা সারা বছর প্রশিক্ষণ ও মহড়ায় ব্যস্ত থাকেন। কাতার ও UAE-তে মার্কিন সেনাদের উপস্থিতির মূল লক্ষ্য ওই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক অভিযানে তাদের সহযোগিতা নেওয়া। সেই সঙ্গে তারা ওই দেশের সেনাদের প্রশিক্ষণও দিয়ে থাকে। গত মাসে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের বিমান হামলা চালায়। এসব অভিযানে যে যুদ্ধ বিমানগুলি ব্যবহৃত হয় সেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকেই উড্ডয়ন করেছিল, তবে কোন ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সে তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন ঘাঁটিগুলো কি হামলার শিকার হয়? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর নিরাপত্তা খুবই উন্নত,
প্রতিটি ঘাঁটিতে রয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম। কাতার, বাহরাইন, সৌদি আরব ও কুয়েত এই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলো সাধারণত হামলার শিকার হয় না, তবে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো প্রায়ই বিভিন্ন হামলার শিকার হয়। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে, তখন থেকে ইয়েমেন উপকূলের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে 100টিরও বেশি হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ। হুথিদের দাবি তারা এসব হামলা চালাচ্ছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে। তারা সাধারণত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালায়। যদিও এখনো পর্যন্ত কোনো মার্কিন যুদ্ধ জাহাজ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। সাহসী হুঙ্কার, ছায়ায় দুলছে যুদ্ধ, ইরান আমেরিকা সংঘর্ষ কি অনিবার্য? এ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। বাতাস থমকে গেছে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ইতিহাসের পাতায় যুদ্ধের অনেক গল্প লেখা হয়েছে, কিন্তু এমন নাটকীয় সংঘর্ষের অপেক্ষা এমন রুদ্ধশ্বাস মুহূর্ত কটা দেখা গেছে? একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের আগ্রাসী প্রতিরোধ। এ যেন দুঃসাহসী গ্লাডিয়েটরের দ্বৈরথ, যেখানে একটি ভুল চাল মানেই সর্বনাশ। ডিয়েগো গার্সিয়া একটি বারুদের স্তূপ, যে কোনো মুহূর্তেই কি ঘটবে বিস্ফোরণ? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদি বলেছেন, ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সেনা রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের দিকে পাথর ছুড়বে না। ইরানের এই হুঁশিয়ারি যেন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল। ইরান কি আগে হামলা করবে? মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি। ইরান কি আগেই আক্রমণ করবে? নতুন রিপোর্টে চাঞ্চল্য। উত্তেজনা এতটাই বেড়েছে যে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলার জন্য ইরানি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ইরানের শীর্ষ সেনাদের গোপন পরিকল্পনা, ইরানের সামরিক কমান্ডাররা ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটিতে আগাম হামলা চালানো নিয়ে আলোচনা করেছেন। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে ইরানই প্রথমে আঘাত হানবে। ইরানি সামরিক কর্মকর্তারা মনে করেন, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ইরানের উপর হামলা চালানোর জন্যই তৈরি করা হয়েছে। স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন বোমারু বিমান। গত সপ্তাহে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে 3টি B-2 স্পিরিট বোমারু বিমান ডিয়েগো গার্সিয়ায় পৌঁছেছে। এই B-2 বোমারু বিমানগুলো শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভয়ঙ্কর হামলা চালানোর জন্য তৈরি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে ইরানের গোপন সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। একজন ইরানি নেতা বলেছেন, আমাদের অনেক আগে এই ঘাঁটিতে হামলা চালানো উচিত ছিল। মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। সেখানে প্রায় 4,000 সেনা রয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা দেওয়া। এই জন্য ডিয়েগো গার্সিয়ার কাছেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরান মার্কিন উত্তেজনা ভয়ানকভাবে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা তার পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে আমেরিকা অভূতপূর্ব বোমা হামলা চালাবে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের পাল্টা হুঁশিয়ারি, কঠোর প্রতিশোধ আসবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন, আমরা মনে করি না যে তারা বাইরে থেকে কিছু করবে, কিন্তু যদি তারা আমাদের উপর হামলা চালায়, তাহলে তাদের ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সামরিক নেতারা মার্কিন সামরিক ঘাঁটি এবং সেখানে থাকা 50,000 সৈন্যকে সরাসরি হুমকি দিয়েছেন। IRGC বলেছে, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানব। যুদ্ধ আসন্ন নাকি মুহূর্তে সমঝোতা হবে? এই মুহূর্তে বিশ্ব শ্বাস আটকে অপেক্ষা করছে। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ কি আসন্ন, নাকি শেষ মুহূর্তে দুই দেশের সমঝোতায় পৌঁছাবে? ট্রাম্প বলছেন, আমরা এক চুলে ছাড়ে দেব না। ইরান বলছে, যদি আঘাত আসে আমরাও চুপ থাকবো না। একদিকে ট্রাম্পের নিষ্পত্তিহীন দম্ভ, অন্যদিকে ইরানের ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সময়ের কাঁটা দ্রুত ঘুরছে। কে প্রথমে হামলা চালাবে?